অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব 6। বলো। না, আগে আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর বলবো। কথাটা বলে রূপকথা অন্যদিকে ঘাট ঘুরিয়ে নেয়। শিশির বেশ কিছুক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়ে রিল কৌতূহলী চোখে। তারপর কি ভেবে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর শিশির ফ্রেশ হয়ে সবে মাত্র বেরোল ওয়াশরুম থেকে। ওয়াশরুম থেকে বেরিয়েই শিশিরের চোখ রূপকথাকে খোঁজে। রূপকথা ঘরে নেই। একটু আগেই তো ঘরে ছিল, ওই খাটের উপর বসে গেল কোথায়? শিশির রূপকথার জন্য নিচে যাওয়ার কথা ভাবছিল, এমন সময়ে রূপকথা কালো মগ হাতে ঘরে ঢুকল। রূপকথাকে দেখে শিশিরের চোখে একটা ঝলক দিয়ে উঠে। রূপকথা এগিয়ে যায় শিশিরের দিকে, হাতের কাপটা এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য কফি মা পাঠালেন। শিশির রূপকথার হাত থেকে কফির মগটা তুলে নেয়। তাতে এক চুমুক দিতেই তার ভ্রু জোড়া উঁচু হয়ে যায়। সে আর চোখে রূপকথার দিকে তাকিয়ে বলে, কফিটা কে বানিয়েছে? মায়ের হাতের কফি নয় এটা। রূপকথা উপর নিচে মাথা নাড়ায়। শিশিরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি বানিয়েছি। কেন ভালো হয়নি? শিশির মুচকি হাসে। কফিতে আরেক চুমুক দিয়ে বিন ব্যাগের উপর যেয়ে বসে। রূপকথার ভিতরের আনচান ক্রমেই বাড়তে থাকল। শিশির রূপকথার দিকে তাকিয়ে বলে, লিকারটা একটু কম হয়েছে, আর চিনি আমি খাই না। এই দুইটা জিনিস বাদ দিলে কফি টেস্টটা মারাত্মক। রূপকথা সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় বসায়। তার শাশুড়ি মা তাকে বারণ করেছিল রান্নাঘরে ঢুকতে, তাও সে বেশি বুঝে নিজের থেকে কফি তৈরি করতে গিয়েছিল। কিন্তু রূপকথা একটা জিনিস বুঝতে পারল না, শিশিরের মারাত্মক বলার কারণ কি ছিল। প্রশংসা করল নাকি দুর্নাম? রূপকথার সাহস হল না শিশিরকে জিজ্ঞেস করার। এমনিতেও যা বানিয়ে দিয়েছে সেটা যে মুখ বুজে খাচ্ছে তাই অনেক। শিশির, তার সময় নিয়ে কফি শেষ করো। রূপকথা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রিল ওর দিকে চেয়ে। শিশির কফি শেষ করে কফির মগটা সাইডে রেখে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বলবে যেন? রূপকথা সামনে এগিয়ে যায়। শিশিরের শান্ত শোভন চেহারার দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে আরম্ভ করে, আপনি বলেছিলেন না আমি আপনাকে বিশ্বাস করতে পারি। পারো। সেই বিশ্বাস থেকে এই কথাগুলো বলা। আমাকে ভুল ভাববেন না প্লিজ। আপনি আমার শরীরে থাকা কালচে দাগগুলোর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। রূপকথা বলে, করেছিলাম। তখন এড়িয়ে গিয়েছিলাম প্রশ্নটা, তবে এখন তার উত্তর দিব। রূপকথা থামল। শিশির তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কোনো তাড়া নেই। রূপকথার আজ তাকে প্রয়োজন ছিল বলেই হয়তো বিধাতা তাকে এত তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রূপকথা চোখ মাটিতে নামিয়ে বলতে শুরু করে, এই দাগগুলো আমার মায়ের দেওয়া। উনি আমাকে মারতেন। পিঠের যে দাগের কথা আপনি বলছিলেন সেগুলো আসলে বিয়ের দুদিন আগে লাঠি দিয়ে মারার দাগ। বিয়েতে রাজি হচ্ছিলাম না বলে মেরেছিলেন। শিশিরের হাতের মুঠো শক্ত হয়ে গেল। চোয়াল টান টান। তবে তার চোখ শান্ত হয়ে রূপকথার দিকে তাকিয়ে আছে। রূপকথা আর চোখে একবার চাইল। শিশিরের মুখের কোনো ভাবান্তর না দেখে সে বুঝতে পারল না তার সামনের ব্যক্তিটির মনে কি চলছে। রূপকথা চুপ করে থাকে। শিশির উঠে দাঁড়ায়, এগিয়ে আসে রূপকথার দিকে। নরম স্বরে জিজ্ঞাসা করে, আর তোমার বাবা? বাবা কখনো আমার সাথে কথা বলেননি। আমার নিজের মায়ের মৃত্যু আমার জন্মের পর। বাবা মায়ের চলে যাওয়ার কারণ হিসেবে আমাকে দেখেন। তাই আমার সাথে বাড়ি কি হতো না হতো তার কিছুই উনি জানেন না। রূপকথার চোখে জল চলে এসেছে। শিশির সেই দিকে লক্ষ্য করল। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। শিশির লম্বা করে শ্বাস নিল। শিশির তার বাম হাতের তর্জনীর সাথে রূপকথার থুতুনি লাগিয়ে রূপকথার মুখ উঁচু করে নেয়। তারপর আলতো করে ডান হাতের তালু দিয়ে জল মুছে দেয়। শিশিরের ছোঁয়ায় রূপকথা কেমন কাতর হয়ে ওঠে। শিশির রূপকথার দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ে হাসকি টোনে বলে, আমার জন্য তোমার চোখের জন্য অনেক দামি। চোখের জল আপন মানুষের জন্য, যারা তোমার জন্য কখনোই ভাবেনি, যারা তোমাকে আঘাতের উপর আঘাত করেছে, তাদের জন্য মূল্যবান জিনিস নষ্ট করার অনুমতি আমি দিচ্ছি না। রূপকথা শিশিরের কোনো কথা শুনেছে কিনা বুঝতে পারল না। রূপকথা শিশিরের দিকে মোহিত চোখে তাকিয়ে আছে। শিশির রূপকথার মুখটা নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে নিল। দুজন দুজনের এতটাই কাছে রয়েছে যে তারা একে অপরের গরম বাতাস পর্যন্ত আছড়ে পড়া অনুভব করতে পারছে। শিশির আস্তে আস্তে এগিয়ে গেল রূপকথার গলার কাছে। চুলগুলো সরিয়ে দিল। চুলগুলো সরাতেই শিশিরের সামনে সেই কালো হয়ে থাকা দাগ ভেসে উঠল। শিশির হালকা হাতে আঙ্গুল বুলিয়ে দিল।
হঠাৎ বাইরের থেকে কারোর পায়ের শব্দ ভেসে আসলো ওদের কানে। রূপকথা আর শিশির তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে সরে দাঁড়াল। তার কিছুক্ষণের মাথায় ঘরে প্রবেশ করল শারমিন আহসান। তার মুখে দীর্ঘ হাসি। রূপকথা শাড়ির আঁচল টেনে নীল পিঠের উপর। শিশির যেয়ে বসেছে বিন ব্যাগের উপর। শারমিন আহসান রূপকথার কাছে যেয়ে দাঁড়াল। রূপকথার মুখের দিকে চেয়ে কিছু বলতে যাবে তার আগেই তার চোখে কিছু একটা বাঁধল। শারমিন আহসান রূপকথার গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে চিন্তার স্বরে জিজ্ঞাসা করল, তুই কাঁদছিলিস? শিশির তোকে বলেছে? তোকে বকেছে? বলে শিশিরের দিকে কড়া চোখে তাকাল। শিশির মায়ের তাকানো দেখে সে অন্যদিকে ফিরে তাকায়। রূপকথা তাড়াহুড়ো করে বল, না না, উনি কিছু বলেননি মা। আসলে চোখে ময়লা চলে গিয়েছিল, তাই লাল হয়ে গেছে। সত্যি বলছিস? রূপকথা চুপ করে থাকে, মাটির দিকে তাকিয়ে। শারমিন আহসান দুজনের দিকে গভীরভাবে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, বাইরের আকাশটা কি দারুণ হয়ে রয়েছে জানিস? আর আবহাওয়াটা কি বলবো, ফুরফুরে বাতাস বিতেছে। আমি এতক্ষণ বাইরে বাগানে বসে উপভোগ করছিলাম, তখনই তোদের দুটোর কথা মনে পড়ল। শারমিন আহসান আবার দুইজনের দিকে তাকালেন। এতক্ষণে রূপকথার চোখে হাসির রেখা ঝলক দিয়ে উঠল। শিশির গম্ভীর, শান্ত দৃষ্টি তাকিয়ে আছে। শারমিন আহসান দুজনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করল। রূপকথা উৎসাহিত হয়ে হাসি হাসি মুখে বলে, আমি যাব আপনার সাথে। তাহলে চলো, তোর বেসিক বোর্ডটাকে তো বলে লাভ নাই। তার পায়ে ধরলেও সে যাবে না। রূপকথা একনজোর শিশিরের দিকে চাই। শিশির বিন ব্যাগের মাথা হেলিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে অনেক দিনের ক্লান্ত পুরুষ আজ যে একটু স্বস্তি পেয়েছে। রূপকথার ঠোঁটে হাসির রেখা চওড়া হল, তবে সেটা কেউ লক্ষ্য করল না। রূপকথা আর শারমিন আহসান বাইরে বসেছেন। বাড়ির কাজের লোক শারমিন আহসানের জন্য 1 কাপ চা দিয়ে গেছে। রাতের খাবার খাওয়ার এখনও অনেক দেরি, তাই এই চায়ের পার্টি করছেন শারমিন আহসান। রূপকথা চুপচাপ বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা দেখছে। মুগ্ধ নয়নে চেয়ে আছে আকাশের দিকে। গোল চাঁদ। আজ হয়তো পূর্ণিমা, সেই জন্য এত সুন্দর চাঁদ আকাশে ধরা দিয়েছে। হঠাৎ এমন সময় শারমিন আহসান উঠে দাঁড়ালেন। রূপকথা জিজ্ঞাসার চোখে তাকাল শাশুড়ি মায়ের দিকে। তিনি হেসে বলে উঠলেন, আমি একটু ঘর থেকে আসছি, কিছু ওষুধ খাওয়ার আছে। আপনি যাচ্ছেন কেন? আমাকে বলুন, আমি নিয়ে আসছি। রূপকথা উঠে দাঁড়াল সঙ্গে সঙ্গে। ধুর, তুই খুঁজেই পাবি না। আমি ওষুধগুলো সিন্ধুকে রেখেছি যাতে তোর বরের চোখে না পড়ে। আর সারাক্ষণ ওষুধ নিয়ে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে, মাঝে মাঝে ভুলে যাই তো খেতে, তাই বলে হো হো করে হেসে উঠলেন শারমিন আহসান। তিনি অন্দর মহলে চলে গেলেন। রূপকথা আবার বসল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। রূপকথার কেমন শীত শীত করতে লাগল। রূপকথা শাড়ির আঁচলটা শক্ত করে জড়িয়ে ধরল পিঠের উপর দিয়ে। অনেকক্ষণ চুপ করে বসে আছে রূপকথা। তার শাশুড়ি মা এখনও আসেনি। সে আসা 5টায় চোখ বুলাল। বাড়িটা 4 দেওয়াল দিয়ে ঘিরে রাখা। বাড়ি প্রবেশ করতে হলে প্রথমে লৌহর গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। সেখানে রয়েছে 2জন পাহারাদার আর একটা জার্মান শেপার্ড। জার্মান শেপার্ডটার নাম অর্থার। সব সময় ঘেউ ঘেউ করে না। রূপকথাকে প্রথম দুবার দেখে ভীষণ ঘেউ ঘেউ করেছিল ঠিকই, কিন্তু এখন আর করে না। অচেনা মানুষ দেখলেই ওর মাথা গরম হয়ে ওঠে। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। এমন সময় পিছন থেকে একটা কথা ভেসে আসে, একা একা বসে কি মশার সংখ্যা গুনছ? রূপকথা ফিরে চাইল। শিশির তার ট্রাউজারের পকেটে দুহাত গুজে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। রূপকথা শিশিরের প্রশ্নের কোনো উত্তর দেয় না। শিশির এগিয়ে যায় চেয়ারের কাছে। মা আসলে ওষুধ খেয়ে ভিতরে গেছেন, তাই একা বসে আছি। শিশির চেয়ারে বসে আকাশের দিকে তাকায়, তারপর রূপকথার দিকে। রূপকথা অন্য দিকে চেয়ে আছে। শিশিরের ঠোঁটে হাসি ফোটে। আজকের মিষ্টি ব্ল্যাক কফিটা দারুণ ছিল। চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব 7। রূপকথার খুব লজ্জা লাগে। প্রথমবার কারো জন্য কিছু করেছে, কিন্তু তাও বাজে হয়েছে। রূপকথা মাথা নিচু করে নেয়। শিশির একটু বিরক্ত বোধ করল রূপকথার ব্যবহারে। সে সংকুচিত চোখে রূপকথার দিকে তাকায়। একটু ঝুঁকে দুহাঁটুর উপর কুনুই রেখে রূপকথাকে বলে, কিছু বলো। কি বলবো? রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করল। এই যে আমি তোমাকে তোমার তৈরি কফির জন্য খোঁচা মারছি, তার প্রতিবাদ করে তোমার তো কিছু বলা উচিত। শিশির দৃঢ় কণ্ঠে বল। রূপকথা বুঝতে পারল না সে কি বলবে। সে আমতা আমতা করতে করতে বলল, আপনি কোথায় খোঁচা মারলেন আমাকে?
সত্যি কথাটাই তো বলেছেন। না, সত্যি কথা নয়। এটাকে খোঁচা মারাই বলে। কফির টপিক আমরা রুমেই শেষ করে ফেলেছিলাম। সেখানে দাঁড়িয়ে সেই জিনিস নিয়ে তোমাকে আমি আবার কথা শোনাচ্ছি। সেটা মোটেও ঠিক না। ইউ শুড সেই সামথিং। শিশিরের কণ্ঠে রুক্ষ ভাবটা ফুটে উঠল। রূপকথা ঢোক গিলে সামনের মানুষটির দিকে তাকায়। লোকটা যেমন শান্ত তেমনই অশান্ত। কখন কোনো ব্যাপারে মাথায় রাগ উঠে যায় বলা মুশকিল। রূপকথা শান্ত স্বরে বলে, আপনার বলা কথাগুলো যদি কথা শোনানো হয় তাহলে আমার এই বাড়িতে আসার আগে এর থেকে অনেক খারাপ এবং বাজে রকমের কথা আমি শুনেছি। তাই আপনার কথায় খারাপ লেগে প্রতিবাদ করার মতো আমি কিছু খুঁজে পাইনি। রূপকথার মুখ মলিন হয়ে উঠল। শিশিরের চোখের কড়া ভাবটা সাথে সাথে নমনীয় হয়ে গেল। রূপকথার চোখে ফুটে ওঠা কষ্টগুলো শিশির স্পষ্ট অনুভব করতে পারছে। তার মনের কথা যেন সে শুনতে পারছে। শিশির উঠে শান্ত কণ্ঠে বলল, আগে খুঁজে পাওনি কিন্তু এখন খুঁজতে হবে। তোমার এখন পিছনে এখন পুরো আহসান পরিবার আছে। তুমি আরশিয়ান আহসান শিশিরের বউ। এখন আর যে চাইবে তোমাকে কথা শুনিয়ে যাবে, এটা হবে না। রূপকথা স্তব্ধ হয়ে গেল। নিজেকে আজ সবচেয়ে শক্তিশালী মানুষ মনে হচ্ছে। সারা জীবন বাবার কাছ থেকে রূপকথা যা শুনতে চেয়েছিল আজ যেন তা অক্ষরে অক্ষরে তার স্বামী তাকে বল। রূপকথার চোখে জল চলে আসে। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, নিজেকে সব সময় অপয়া ভেবেছি কিন্তু জানতাম না উপরওয়ালা আমার জন্য এমন কিছু কপালে লিখে রেখেছেন। শিশির রূপকথার কথা শুনে উঠে দাঁড়ায়। শিশিরকে উঠে দাঁড়াতে দেখে রূপকথাও উঠে দাঁড়ায় ঝট। শিশির এগিয়ে যায় রূপকথার কাছে। রূপকথার দিকে হালকা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে গলার স্বর একদম খাদে নামিয়ে বলে, তুমি যদি অপয়া হও তাহলে পৃথিবীর প্রত্যেকটা পুরুষের দোয়ায় তোমার মতো অপয়া মেয়ে থাকে জীবনসঙ্গী হিসেবে। সকালে ঘুম ভাঙতেই রূপকথা দেখে শিশির তার পাশে নেই। ঘড়িতে সময় দেখল সে সবে 7:30। এই সময়টা তো শিশিরের জন্য ভোর হয়ে থাকে। তাহলে আজ এত সকাল সকাল কোথায় গেছে? রূপকথা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিচে গেল। লিভিং রুমে কেউ নেই। রূপকথা বাড়ির সব জায়গায় শারমিন আহসানকে খুঁজল। শেষমেশ কিচেনে যেতে সে জানতে পারল তার শাশুড়ি মা সকাল সকাল বাগানে বসে চিনি দিয়ে চা খাচ্ছে। রূপকথা ধীরে ধীরে এগিয়ে গেল বাগানের দিকে। শাড়ি পরে হাঁটা চলা করার মতো পোক্ত হয়ে উঠেনি সে। বিয়ের 3 দিন আগে তার দাদির কাছে থেকে শাড়ি পরা শিখেছিল। 3 দিন অনুশীলন করার জন্য এখন নিজে নিজে শাড়িটা পরতে পারে। তাও মাঝে মাঝে গুলিয়ে ফেলে একটা প্যাচ হবে নাকি দুটো, তখন সে ইন্টারনেটের হেল্প নেয়। শাড়ি মাঝে মধ্যেই পায়ের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, তখনই ওষ্ঠা খেয়ে পড়ে যাওয়ার মতো বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়। কিন্তু রূপকথার ভাগ্য ভালো, শাড়ি পরে এখনো পর্যন্ত সে মুখ থুবড়ে পড়ে যায়নি। বাগানে যেতেই রূপকথা দেখল শারমিন আহসান আয়েশ করে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন। তার ডায়াবেটিস আছে, চা খায় চিনি ছাড়া, কিন্তু হঠাৎ কেন চিনি দিয়ে খাচ্ছে সেটাই জানতে হবে রূপকথার। রূপকথা পা টিপে টিপে এগিয়ে গেল শাশুড়ি মায়ের কাছে। রূপকথাকে দেখেই শারমিন আহসান ভূত দেখার মতো চমকে উঠলেন। ভয়ে তার হাত থেকে চায়ের কিছু বিন্দু টেবিলের উপর পড়ল। রূপকথা কোমরে হাত রেখে মুখ ফুলিয়ে তাকালো শাশুড়ি মায়ের দিকে। শারমিন আহসান চায়ের কাপ টেবিলে রেখে দাঁত কেলিয়ে বললেন, তুই এত তাড়াতাড়ি উঠে গেছিস কেন? যা আর একটু ঘুমিয়ে নে। আমার ঘুম হয়ে গেছে, ওই সব বাদ দেন। আপনি চিনি দিয়ে চা কেন খাচ্ছেন? শারমিন আহসানের চোখ বেরিয়ে আসতে চাইল। ঢোক গিলে রূপকথার দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলে, এইসব অপপ্রচার কে করছে? আমি তো চিনি ছাড়াই চা খাচ্ছি। মা আমি জানি, সোফিয়া আন্টি আমাকে সব বলেছে। সোফিয়া বাড়ির কেয়ারটেকার। সব সময় শারমিন আহসানের সঙ্গে আঠার মতো লেগে থাকে। শারমিন আহসানের সকল জিনিস খেয়াল রাখার জন্যই শিশির সোফিয়াকে রেখেছে। শারমিন আহসান মুখ ফুলিয়ে মনে মনে বললেন, সোফিয়ার বাচ্চা সোফিয়া, তোর বেতন কাটব আমি। মা আপনার ছেলের কানে যদি এই কথাটা যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। রূপকথা শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে বল। শারমিন আহসানের কানে এই কথা যেতেই ভয়ার্ত দৃষ্টিতে তাকাল পুত্রবধূর দিকে। রূপকথা, মা আমার। শিশিরের কানে যেন এই কথা যেন না যায়। আজকের কথা যাবে না, তবে আবার হলে আমার হাতে আর কিছু থাকবে না মা। রূপকথাও কাতর স্বরে বল। শারমিন আহসান চেয়ারের হেলান দিল। রূপকথা চায়ের কাপ নিয়ে ভিতরে চলে গেল। শারমিন আহসান বিটবিট করে বল, আগে ছেলে ছিল, এখন ছেলের বউ হয়েছে। আমার জীবন এবার দেখছি তিতা হয়েই ছাড়বে। শিশির রক্তাক্ত চোখে বসে আছে তার কেবিনের সোফার উপর।
পাশে সানজিদ দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজের বসের মুড খারাপ হয়ে থাকার কারণ খুঁজে বেড়াচ্ছে। কোনো কিছু জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না তার। এমন মুডে থাকলে সানজিদ জানে শিশির কতটা ভয়ঙ্কর। মিস্টার চৌধুরীর সঙ্গে আজকের দুপুরের মিটিং ফিক্স কর। সানজিদ কেঁপে উঠল। বিশাল রুমে কোনো ধরনের শব্দ নেই। হিমশীতল পরিবেশে হঠাৎ শিশিরের কণ্ঠ বজ্রপাতের মতো লাগল। সানজিদ হালকা ঝুঁকে বল, মিস্টার চৌধুরী মানে আশরাফ চৌধুরী? শিশির প্রশ্নটা শুনে আট চোখে তাকায়। সানজিদ সোজা হয়ে দাঁড়িয়ে ট্যাবে ক্লিক করে বলতে লাগল, জি আমি এক্ষুনি করছি। আর তার সাথে চৌধুরীদের সাথে যে সকল প্রজেক্টে একসঙ্গে কাজ করেছি বা করার কথা আছে সব এখনই ক্যান্সেল করবি। সানজিদ বেশ অবাক হল, তবে মুখে কিছু প্রকাশ করল না। এখন কোনো কথা বলা মানে বাঘের সামনে শিকার হয়ে নিজ ইচ্ছায় দাঁড়ানো। শিশিরের কথা মতো সানজিদ মাথা নাড়াল। শিশির তার হাতের মুঠো শক্ত করে সামনে পেইন্টিংয়ের দিকে চেয়ে রইল। তার মাথায় অনেক কিছু চলছে, সানজিদ তা খুব ভালো করে বুঝতে পারছে। সামনে কিছু একটা হতে চলেছে, তবে কি চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ৮। রূপকথা ভার্সিটিতে এসেছে। ভার্সিটির গেটে প্রবেশ করতেই চিত্রা আর রোহান তাকে খপ করে ধরে। রোহান রূপকথার বন্ধু মহলের একজন এবং চিত্রার জীবনসঙ্গী বলা চলে। রোহান প্রায় ৩-৪ সপ্তাহ ধরে ভার্সিটিতে আসত না। তার কারণ রোহানের গুটি বসন্ত হয়েছিল, যা এখন সেরে গেছে। রূপকথার বিয়ের সম্পর্কে রোহান অবগত নয়। দাঁড়া। রূপকথাকে দাঁড়াতে বল চিত্রা। রূপকথা তখনই দাঁড়িয়ে পড়ল। রোহান, চিত্রা দুজনের মুখই গম্ভীর হয়ে রয়েছে। রূপকথা ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। চিত্রা নিজের কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বল, তোর বিয়ের সম্পর্কে তুই এখনো কিছু বলিসনি আমাদের। আমি একটু অসুস্থ কি ছিলাম, আমাকে ছাড়াই বিয়ে করে নিয়েছিস। ধুর, বন্ধু মহলের একটার বিয়ের বিরিয়ানি খাওয়া মিস হয়ে গেল। কথা বলতে বলতে রোহানের মুখ চুপসে গেল এবং হাত চলে গেল তার পেটের উপর। চিত্রা রোহানের কথা শুনে আর মুখ দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। রূপকথা রোহানের কথা শুনে সঙ্গে সঙ্গে ফিক করে হেসে ফেলল। চিত্রা তার দিকে তাকিয়ে চোখ রাঙানো দিল। রূপকথার হাসি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। রূপকথা চিত্রাকে বেশ ভয় পায়। ভয় পাওয়ার কারণও আছে। ডিপার্টমেন্টের সবাই জানে চিত্রা ঠিক কতটা শান্ত। চিত্রার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চিত্রার মতোই শান্তশিষ্ট। এই জন্য চিত্রা আরও প্লাস পয়েন্ট পেয়ে যায়। কোনো সিনিয়রও তাকে ঘাটাতে আসে না। রূপকথা হাসার চেষ্টা করে চিত্রার হাত আলতো করে ধরে। চিত্রা রূপকথার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করতে থাকে। রূপকথা বাচ্চা বাচ্চা বলে, সব বলছি আগে ক্লাসে চল। নো ক্লাস। আগের দিনও তুমি একই কথা বলেছিলে। আগে তোর বিয়ের কাহিনী, তারপর ক্লাস। রূপকথার দিকে ঝুঁকে আসে চিত্রা। রূপকথা আরও কোনো প্রতিবাদ করার সাহস পেল না। সে মাথা নাড়িয়ে রাজি হয়ে গেল। রোহান রূপকথার পাশে এসে দাঁড়াল, তারপর বল, চল ক্যান্টিনে যেয়ে তোর বিয়ের গল্প শুনি। এমনিতেও আমার খিদে পেয়ে গেছে। চিত্রা রোহানের দিকে তাকাল। চিত্রার মুখ হতাশাগ্রস্ত। রূপকথা তাই দেখে মুখ টিপে হাসে। ক্যান্টিনে বসে রূপকথা চিত্রা আর রোহানকে সব কথা খুলে বল। বল। রূপকথার বিয়ে হওয়ার কাহিনী শুনে চিত্রা মাথা হাত দিয়ে বসল। দুঃখের স্বরে বল, তোর বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পর তো বাচ্চাও হয়ে যাবে, সেও বড় হয়ে যাবে। আর আমি যেখানে এখন বসে আছি সেখানেই বসে থাকব। আমার মা বাপ কেন যে আমার বিয়ে দিয়ে দেয় না, বুঝি না। কত করে বললাম এই পড়াশোনা আমার দ্বারা হবে না, কে শোনে কার কথা? বলে চিত্রা রোহানের দিকে তাকায়। রোহান চিত্রার কোনো কথা আদৌ শুনেছে কিনা সন্দেহ। সে তার সম্পূর্ণ মন দিয়ে খাবার খাওয়াতে ব্যস্ত। রূপকথা আর চিত্রা প্রায় একসঙ্গে রোহানের দিকে তাকাল। রোহান ফ্রাইড রাইসে একটা মাংস পেয়েছে, সেটাই আনন্দ করে খাচ্ছে। চিত্রার আগে ফুঁসতে শুরু করে। রূপকথা চিত্রার মুখ দেখে তাড়াতাড়ি রোহানকে কুনুই দিয়ে ধাক্কা মারে। রোহান খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকায়। রূপকথা চোখের ইশারায় চিত্রার দিকে তাকাতে বল। রোহান চিত্রার দিকে তাকতেই চমকে উঠে। চিত্রার মুখ রাগে লাল হয়ে গেছে। রোহান ভয়ে বলল, কি হয়েছে? তুমি আমার দিকে এত রেগে কেন তাকায় আছো? আমার মাথা হয়েছে। চিত্রার আগে গজগজ করতে করতে উঠে চলে যায়। রোহান ভয়ে ঢোক গিলে। রূপকথার মুখও চুপসে আসে। অনেক প্যারা খেতে হবে রোহানের চিত্রার রাগ ভানাতে। মিটিং রুম। শিশির আর আশরাফ চৌধুরী বসে আছেন। পুরো রুম নিস্তব্ধ। শিশিরের পিছনে দাঁড়িয়ে আছে সানজিদ, আর আশরাফ চৌধুরীর পিছনে দাঁড়িয়ে আছে তার পার্সোনাল সেক্রেটারি রুমা সৈকত।
আশরাফ চৌধুরী এই রুমে আসার পর থেকেই হাঁসফাঁস করছেন। আজ সকালেই তিনি জানতে পেরেছেন আহসান ইন্ডাস্ট্রির সঙ্গে তাদের সকল প্রজেক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে বড় ধরনের একটা লোকসানও তাকে ভোগ করতে হচ্ছে। আহসান ইন্ডাস্ট্রি বাংলাদেশের অন্যতম একটি বিজনেস কোম্পানি। আহসান ইন্ডাস্ট্রির সঙ্গে মানুষ কাজ করতে চায়। সেই ইন্ডাস্ট্রি যদি কোনো কোম্পানির সঙ্গে তাদের চুক্তি করা সকল প্রজেক্ট ক্যান্সেল করে দেয়, তাহলে সেটা ওই কোম্পানির জন্য খুবই লোকসানজনক এবং নাম ছোট হওয়া, যা এখন আশরাফ চৌধুরীর কোম্পানির ভোগ করতে হচ্ছে। হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণ কি জানতে পারি? আমার কোম্পানি, আমার ইচ্ছা। আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে রাজি নেই। শিশির তার কফির মগে চুমুক দিয়ে আশরাফ চৌধুরীর প্রশ্নের উত্তর দিল। আশরাফ চৌধুরী অবাক হয়ে গেলেন। তিনি চেঁচিয়ে উঠে বলতে গেলেন, কিন্তু বসে কথা বলুন। আমি আপনার মেয়ে নেই, যার সঙ্গে গলা উঁচু করে যেমন ইচ্ছে কথা বলতে পারবেন। আশরাফ চৌধুরী উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। শিশিরের কথা শুনে তার ভ্রু কুঁচকে উঠে। তিনি বসে গলার স্বর নিচে নামিয়ে বলেন, আমার মেয়ে মানে? আমি মেয়ের সাথে কেমন ব্যবহার করেছি? সরি, আপনার মেয়ে তো আর এখন আপনার মেয়ে নেই। সে এখন রূপকথা আরশিয়ান আহসান। আরশিয়ান আহসানের বউ। আমার বউ। আমার বুজের গায়ে জেসকল কালচে দাগ পড়েছে। আমার তো বর হিসেবে তার হিসেব নিতে হবে। আশরাফ চৌধুরী কিউ বুঝে উঠতে পারলেন না। তার মেয়ের গায়ে কিসের কালো দাগ? তিনি মাথা নাড়িয়ে বললেন, তুমি কিসের কথা বলছো বাবা? আমার বুজের শরীরে আপনার কারণে যে দাগগুলো হয়েছে আমি সেগুলোর কথা বলছি। শিশির হাতের মুখটা টেবিলে রাখল। তারপর সানজিদের দিকে ফিরে আদেশের কণ্ঠে বলল, গাড়ি বের কর, আমি বেরোব। এই কথাটা আশরাফ চৌধুরীর কানে যেতেই তিনি বলে উঠলেন, আমাদের মিটিং। আমার এখন কোনো মুড নেই আপনার সাথে আর কথা বলা। বলে শিশির উঠে চলে গেল রুমের বাইরে। পিছন পিছন সানজিদ। আশরাফ চৌধুরী যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। তিনি কপালে হাত দিয়ে নুয়ে পড়লেন। আমরা কোথায় যাচ্ছি স্যার? তোর ভাবির কাছে যাচ্ছি। সানজিদ ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে। শিশির পিছনে। সানজিদ তার বসের উত্তর শুনে বেশ অবাক হয়, সঙ্গে মুখ টিপেও হাসে। শিশিরের মুড এখন ভালো আছে। সকাল থেকে মুখে লাল আভাটা এখন আর নেই। তার বসের মুড ভালো থাকায় সানজিদেরও মন ভালো হয়ে গেছে। তার জীবনের একমাত্র টেনশন হচ্ছে তার বসের মুড কখন বিগড়ে যায় বলা মুশকিল। গাড়ি থামাও। হঠাৎ পিছন থেকে শিশিরের আদেশ ছুটে আসলো ড্রাইভারের জন্য। সঙ্গে সঙ্গে গাড়িতে ব্রেক পড়ল। সানজিদ চিন্তিত স্বরে পিছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? সানজিদের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই শিশির গাড়ি থেকে নেমে পড়ল। এটা ফুল মার্কেট। এখান থেকে ঢাকার যাবতীয় ফুল যায়। শিশির এগিয়ে গেল একটি দোকানের দিকে। দোকানের সামনে একটি মেয়ে দোকানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শিশির তার পিছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ৯। মেয়েটি শিশিরের ডাকে তার দিকে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে শিশিরের ঠোঁটের কোণে একটা ছোট হাসির রেখা স্পষ্ট লক্ষ্য করা গেল। রূপকথা শিশিরকে দেখে অবাক হয়ে গেল। সে চোখ পিটপিট করে তাকাল দুবার। শিশির বুকের কাছে হাত দুটো ভাঁজ করে নরম স্বরে বলল, এখানে কি করছ? রূপকথা নিজেকে ধাতস্থ করে নিল। সে শিশিরকে দেখে কিছুক্ষণের জন্য নিজের ভাবনার জগতে চলে গিয়েছিল। সে শিশিরকে মোটেও এখানে আশা করেনি। রূপকথা মুখে হাসি আনার চেষ্টা করে বলল, আসলে আজ ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে এখানে এসেছি। কিন্তু ড্রাইভার কোথায়? শিশির আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করল। উনি তো এখনো আসেননি। ক্লাস তো ২টার সময় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তা তো আর জানতাম না। রূপকথা চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে উত্তর দিল। শিশির ভ্রু কুঁচকে বলল, তাহলে ফোন করে ডেকে নিতে। একা একা এখানে আসার কি দরকার ছিল? এদি কিছু হয়ে যেত। শিশিরের গলার স্বর রূপকথার কাছে চিন্তিত ঠেকল। তার জন্য এমনভাবে কেউ আগে কখনো চিন্তা করেছে বলে মনে পড়ে না। রূপকথা শিশিরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, আমার কাছে নাম্বার নেই। শিশিরের মন পড়ল, সত্যিই রূপকথার কাছে আহসান পরিবারের কারোর নাম্বার নেই। সবচেয়ে বড় কথা, তার নিজের নাম্বারটাই রূপকথার কাছে নেই। একইভাবে রূপকথার নাম্বারও শিশিরের কাছে নেই। শিশির রূপকথার কাচুমাচু হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রূপকথার দিকে হাত বাড়িয়ে বলল, তোমার ফোনটা দাও। রূপকথা শিশিরের দিকে তাকায়।
কিছুক্ষণ তাকিয়ে থেকে সে তার ব্যাগ থেকে ফোন বের করে শিশিরের হাতে তুলে দেয়। জিজ্ঞেস করে, কি করবেন? শিশির কোনো উত্তর দেয় না। সে ফোন হাতে নিয়ে রূপকথার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করে, পাসওয়ার্ড? আইসক্রিম। আমতা আমতা করে উত্তর দিল রূপকথা। শিশির পাসওয়ার্ড শুনে রূপকথার দিকে ভ্রু জোড়া উঁচু করে তাকায়। রূপকথার লজ্জা লাগে। সে মুখ ফিরিয়ে নেয়। শিশির রূপকথাকে লজ্জা পেতে দেখে মুচকি হাসে। কিছুক্ষণ ফোনে কিসব করে রূপকথার দিকে এগিয়ে দিল। রূপকথা ফিরে ফোন হাতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। শিশির শার্টের হাতা কুনুই পর্যন্ত ভাঁজ করতে করতে বলে, আমার নাম্বার থেকে শুরু মা, সঞ্জিত সবার নাম্বার আমি তোমার ফোনে সেভ করে দিয়েছি। কখনো কোনো প্রয়োজন সবার আগে আমাকে কল করবে। আমি যদি রিসিভ না করি সঞ্জিতকে ফোন করবে। বুঝতে পেরেছ? শিশির শিক্ষকদের মতো করে রূপকথাকে বুঝিয়ে দিল। রূপকথা উপর নিচে মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে। শিশির লম্বা দুটো শ্বাস ছেড়ে দোকানের দিকে তাকায়। হাসকি স্বরে জিজ্ঞেস করে, ফুল পছন্দ করো? রূপকথা দোকানের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। শিশির এগিয়ে যায় দোকানের কাছে। পিছন পিছন রূপকথাও যায়। শিশির রূপকথার দিকে তাকিয়ে দোকানদারকে বল, বেলি ফুলের তোড়া দেন। রূপকথা অবাক হয়ে গেল। সে শিশিরের দিকে তাকিয়ে থাকল। দোকানদার শিশির কথা মতো বেলি ফুলের একটা তোড়া তৈরি করে দেয়। সেখানে অন্যান্য নানা রঙের ফুল দিয়েছে। শিশির দোকানদারের হাত থেকে তোড়াটা নিয়ে এগিয়ে দিল রূপকথার দিকে। রূপকথা তোড়া নিয়ে শিশিরের মুখের পানে চেয়ে বল, আপনি কিভাবে জানলেন আমার বেলি ফুল পছন্দ? শিশির দাম মিটিয়ে রূপকথার দিকে তাকায়। ঠোঁটে মুচকি হাসি এনে বলে, মনে হল বেলি ফুল তোমার সাথে যায়। রূপকথা ঠোঁট কামড়ে নিল। তার কান থেকে আবার ধোঁয়া বেরোতে লাগল। সে শিশিরের দিক থেকে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাল। শিশির আর রূপকথা এগিয়ে গেল গাড়ির দিকে। সঞ্জিত প্রথম থেকে বাইরে দাঁড়িয়ে দুজনকে দেখছিল। দুজন গাড়ির কাছে যেতেই সঞ্জিত রূপকথার উদ্দেশ্যে বল, কেমন আছেন ভাবি? জি ভালো আছি। আপনি কেমন আছেন? রূপকথা ফুলের তোড়াটা সাবধানে ধরে সঞ্জিতকে বল। সঞ্জিত হাসি হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে শিশিরের দিকে তাকাল। শিশির নিজের হাত ঘড়ির দিকে চেয়ে আছে। সঞ্জিত জিজ্ঞেস করে, স্যার এখন কোথায় যাবেন? জানি না। গাড়ির চাবি দে। চাবি চাইতেই সঞ্জিতের মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারল না শিশির কেন গাড়ির চাবি চাচ্ছে। সঞ্জিত আমতা আমতা করে বলতে গেল, কেন শো? সঞ্জিত কথা শেষ করতে পারল না। শিশিরের আট চোখে তাকাতেই সঞ্জিত ঢোক গিলে ড্রাইভারের কাছে গেল। ড্রাইভার গাড়ির থেকে বের হয়ে দাঁড়াল। গাড়ির চাবি সঞ্জিতের কাছে দিল। সঞ্জিত শিশিরের কাছে এসে চাবি বাড়িয়ে দিল। শিশির চাবি নিয়ে রূপকথার দিকে তাকিয়ে বল, গাড়িতে বসো। কিন্তু শিশির ড্রাইভিং সাইডে এগিয়ে যাচ্ছিল। তখনই সঞ্জিত পিছন থেকে বলে উঠে। শিশির পিছনে ফিরে ভ্রু উঁচু করে ইশারায় জিজ্ঞেস করে, আমরা? তোরা অটো করে অফিসে চলে যা। বলে শিশির যে গাড়িতে বসল। রূপকথা করুণ চোখে একবার সঞ্জিতের দিকে তাকাল। তারপর সেও গাড়িতে শিশিরের পাশের সিটে বসল। রূপকথার বসতেই গাড়ি স্টার্ট হল। সঞ্জিত আর ড্রাইভার একসাথে দাঁড়িয়ে রইল। সঞ্জিত নাক সিটকায় মনে মনে বলে, বালের চাকরি আর করতাম না। যেখানে সেখানে ভিখারির মতো ফেলে থুইয়ে চলে যায়। এর থেকে তো মাঠে চাষ করে খাই। মান ইজ্জত থাকবে তাতে। আশরাফ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করলেন। সোনিয়া চৌধুরী তখন লিভিং রুমেই দাঁড়িয়েছিলেন। কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন হয়তো। আশরাফ চৌধুরীকে ঘেমে নিয়ে ভাঙা মুখটা দেখে তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন স্বামীর দিকে। তার দিকে তাকিয়ে সোনিয়া চৌধুরী উৎকণ্ঠায় ভেঙে পড়ে বললেন, কি হয়েছে তোমার? বলে স্বামীর হাত ধরতে গেলেন তিনি। আশরাফ চৌধুরী এক ঝটকায় সোনিয়া চৌধুরী হাত ছাড়িয়ে নিলেন। সোনিয়া চৌধুরী অবাক হলেন। তিনি বরের দিকে আত্মহারা হয়ে তাকালেন। আশরাফ চৌধুরী সোনিয়া চৌধুরীর দিকে তার তর্জনী আঙ্গুল উঁচু করে বললেন, তুমি রূপকথার সঙ্গে খারাপ ব্যবহার করতে তাই না? আমার অগোচরে আমার মেয়েকে তুমি মারতে। তার কণ্ঠের থেকে রাগ যেন উপরে আসছে। সোনিয়া চৌধুরীর চোখ মুখ শুকিয়ে আসল। তিনি যেন একটু আগে আকাশ থেকে পড়লেন। তিনি ধোক গিলে বললেন, তুমি এসব কি বলছ? আমি কিছু বুঝতে পারছি না। নাটক করবে না সোনিয়া। তোমার জন্য আজ আমার সম্মান খুইয়ে এসেছি। আমার শেষ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। চেঁচিয়ে উঠলেন আশরাফ চৌধুরী।
সোনিয়া চৌধুরী ভয়ে একদম পিছনে সরে গেলেন। আশরাফ চৌধুরীর চোখ রক্তশূন্য। তিনি এগিয়ে গেলেন সোনিয়া চৌধুরীর দিকে। সোনিয়া চৌধুরী কাঁদতে লাগলেন। তিনি আশরাফ চৌধুরীকে জড়িয়ে ধরলেন। কান্নায় ভেঙে পড়ে বললেন, তুমি আমাকে ভুল বুঝছ আশরাফ। কে বলেছে এসব তোমাকে? শিশির। আমরা যাচ্ছি কোথায়? এটা তো বাড়ি যাওয়ার পথ নয়। রূপকথা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। শিশির একবার রূপকথার দিকে তাকাল। মুখে তার তৃপ্ত হাসি। সে হাসকি স্বরে বলে, রেস্তোরাঁয়। রূপকথা সোজা হয়ে বসল। তারপর চোখ পিটপিট করে শিশিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? সকালে খেয়েছ? প্রশ্নের পিঠে প্রশ্ন করল শিশির। হ্যাঁ খেয়েছি। আমি খাইনি। ভীষণ খিদে পেয়েছে। রূপকথা মাথা নাড়াল। সত্যিই শিশির তো আজ অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিল অফিসের জন্য। ও তো সকালে কেউ বা নাস্তা করতে পারে। রূপকথা আবার জানালার দিকে তাকাল। একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তার মাথায় হঠাৎ একটা প্রশ্ন অল্প করে উকি মারল। সে আবার শিশিরের দিকে চায়। শিশির এক মনে গাড়ি চালাচ্ছে। রূপকথা নরম স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন ফুলের দোকানে আমি দাঁড়িয়ে রয়েছি? তোমার মতো চিংড়ি মাছের ফিগার অনেক কম মেয়েদেরই আছে। যে একবার ঠিকঠাক করে তোমাকে খেয়াল করবে, সেই বলতে পারবে তুমি দাঁড়িয়ে আছো। রূপকথার হাসি মুখটা নিমিষেই কালো হয়ে গেল। সে একবার মাথা নিচু করে কোমরের দিকে তাকাল। ঠোঁট ফুলিয়ে মিন করে বলল, চিংড়ি মাছের ফিগার। সঙ্গে সঙ্গে রূপকথা চমকে উঠল। সে ঘাট ঘুরিয়ে শিশিরের দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুচকে আদরের স্বরে জিজ্ঞেস করে, তাহলে আপনি আমাকে ভালো করে খেয়াল করেন? শিশির ধোক গেলে। সে রূপকথার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রূপকথা তার দিকেই সন্দিহান চোখে চেয়ে আছে। শিশির মনে মনে ভাবে, শুধু ভালো করে কি, তোমাকে সামনে বসিয়ে রাখলেও যেন তোমাকে দেখার ইচ্ছা ফুরবে না। কি হলো বলেন? রূপকথা আবার ডাকে। শিশির গাড়ির জোর কমিয়ে ওর দিকে তাকায়। তার শান্ত চেহারাটা হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। তারপর বলে, তোমাকে ভালো করে খেয়াল করব না তো কি পাড়ার চাচিদের খেয়াল করব? চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব 10। রূপকথার মুখ চুপসে গেল। সে সিটের সঙ্গে সেটে গেল। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে গাড়ি চালানোতে মন দিল। পুরো গাড়িতে বেলিফুলের কড়া সুবাসে মুখরিত হয়ে গেছে। রূপকথা থেকে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর মন খুলে নিঃশ্বাস ছাড়ছে। শিশির গাড়ি চালালেও তার মন তার পাশে বসে থাকা রূপকথার উপর। আজ যেন মেয়েটার মন একটু বেশিই ভালো আছে। মুখে হাসি লেগে রয়েছে। শিশির গাড়ি মিররে রূপকথাকে আর চোখে দেখছে। রূপকথা বসে সামনে দিকে চেয়ে আছে। শিশির তোমাকে ভুল বলেছে। রূপকথা ওকে ওইসব কথা বানিয়ে বলেছে। তুমি আমাকে বিশ্বাস করো। আমি রূপকথাকে সবসময় নিজের মেয়ের মতো দেখেছি। তুমিও সেটা খুব ভালো করে জানি আশরাফ। সোনিয়া চৌধুরী আশরাফ চৌধুরীকে জড়িয়ে ফুপিয়ে বললেন কথাগুলো। আশরাফ চৌধুরীর তাতে মন গলল কিনা, তা ঠিক বুঝে উঠতে পারলেন না তিনি। আশরাফ চৌধুরী চুপ করে আছেন। সোনিয়া চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন। গভীরভাবে খেয়াল করলেন স্বামীকে। আশরাফ চৌধুরীর কোনো হেলদোল নেই। তার চোখের চাহনি হঠাৎ শীতল হয়ে গেল। সে বুজের দিকে চোখ নামিয়ে হিম ধরানো কণ্ঠে বলল, তুমি ঠিক বলেছ। তুমি রূপকথার সঙ্গে খারাপ আচরণ করতে পারো না। ওই শিশিরকে ভুল বুঝিয়েছে। কথাগুলো যত এগোচ্ছে ততই আশরাফ চৌধুরীর গলায় তিক্ততা বাড়ছে। রূপকথার প্রতি তার গলায় কোনো করুণা খুঁজে পাওয়া গেল না। সোনিয়া চৌধুরীর চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেল। সে তার স্বামীকে জড়িয়ে ধরে উৎসাহিত কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি বুঝবে, এই রকম জঘন্য কাজ আমি করতে পারি না। আশরাফ চৌধুরীর হাত উঠে এলো সোনিয়া চৌধুরীর পিঠে। তিনিও বুকে জড়িয়ে ধরলেন। সোনিয়া চৌধুরী মনে মনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি নিজের মাথায় দাবার গুটি সাজাতে শুরু করলেন। কিন্তু শিশিরের ভুল ভাঙতে হবে। কিভাবে সম্ভব? আশরাফ চৌধুরীর দৃঢ় কণ্ঠে চিন্তার চাপ। সোনিয়া চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন। বরের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, তুমি ওই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করো না। শিশিরকে আর রূপকথাকে ডিনারের জন্য দাওয়াত দাও। একান্তে ওকে সব বুঝিয়ে বলো। কিন্তু শিশির কি আসবে? রূপকথা যে মিথ্যা বলেছে তাতে এত সহজে শিশির দাওয়াতে আসবে? চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ে দিলেন আশরাফ চৌধুরীর। তুমি আগে দাওয়াত তো করো, পরেরটা পরে দেখা যাবে, বলে হাসলেন সোনিয়া চৌধুরী।
শিশির আর রূপকথার গাড়ি একটি রেস্তোরাঁর সামনে এসে থামল। রূপকথা বাইরের দিকে চাইল। রেস্তোরাঁর বাইরেটা ভীষণ সুন্দর করে সাজানো। দিনের বেলায় বলে লাইটিং নেই, তবে রাতে রেস্তোরাঁর বাইরের লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। রূপকথা শিশির একসঙ্গে গাড়ি থেকে নামল। শিশির রূপকথার পাশে এসে দাঁড়াল। রূপকথার দিকে তাকিয়ে বলল, ভিতরে চলো। বলে দুজনে একসঙ্গে ভিতরে প্রবেশ করে। বাইরেরটা যেমন সুন্দর ভিতরেরটাও ঠিক ততটাই সুন্দর এবং পরিপাটি। চেয়ার টেবিলগুলো সব রাজকীয়ভাবে তৈরি করা হয়েছে। রেস্তোরাঁর ভিতরে একটা আভিজাত্য ব্যাপার আছে। রূপকথা আর শিশির ভিতরে আসতেই রেস্তোরাঁর একজন ছেলে এগিয়ে আসলো তাদের দিকে। ছেলেটি হাসি মুখে তাদের দুজনকে সংবর্ধনা জানিয়ে একটি টেবিলের কাছে নিয়ে গেল। রূপকথা আর শিশির মুখোমুখি হয়ে বসল। ছেলে দাঁড়িয়ে রইল। সামনেই তাদের মেনু কার্ড রাখা। শিশির সেই মেনু কার্ডের দিকে তাকাল না। সে টেবিলের উপর হাত রেখে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি খাবে? আমি কিছু খাব না। আপনি আপনার জন্য অর্ডার করুন, রূপকথা তাড়াতাড়ি করে বলে। শিশির ভ্রু কুঁচকে তাকাল। শিশির রূপকথার খাওয়া দেখেছে। প্রথমে মায়ের কথা বিশ্বাস না করলেও নিজের চোখে ডিনার করার সময় যখন রূপকথা খেতে বসে, তখন অর্ধেকের বেশি সময় শিশির তার দিকেই চেয়ে থাকে। সৌন্দর্যের কারণও আছে, তবে মূল কারণ তার খাওয়ার পরিমাণ। এতই কম পরিমাণে খাবার সে খায়, যা রূপকথার শরীরের জন্য একদমই ঠিক না। বাচ্চারাও ওর থেকে বেশি খায়। শিশির রূপকথার কথাকে পাত্তা না দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকা রেস্তোরাঁর সেই ছেলেটাকে বল, 2টো চিজ ব্রেড এবং 2টো অমলেট। ছেলেটা মাথা নাড়িয়ে রেস্তোরাঁর ভিতরে চলে গেল। রূপকথা তাড়াতাড়ি করে বলে, আমি খাব না। পেট আমার ভরা। চুপ, একদম চুপ। তুমি খাবে এবং তোমার ঘাড়ও খাবে। শিশিরের হুমকিতে রূপকথার গলা শুকিয়ে আসল। সে করুণ চোখে তাকালো শিশিরের দিকে। শিশির রূপকথার দিকে তাকালই না। সে হাতের ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। রূপকথা খেয়াল করে দেখে বুঝল শিশির ফোনে চ্যাটিং করছে। রূপকথা মনমরা বসে রইল। হাতের ফুলের তোড়া তারই মতো ঝিমিয়ে গেছে। ছেলে কিছুক্ষণের মধ্যেই 2 থাল শিশিরদের অর্ডার নিয়ে আসল। টেবিলে রেখে দাঁত কেলিয়ে জিজ্ঞেস করল, আর কিছু? নো থ্যাঙ্কস। শিশির না করে দিতেই ছেলেটা হেসে ভিতরে চলে গেল। শিশির এক থাল রূপকথার দিকে এগিয়ে দিল। রূপকথা মাথা নাড়ানোর সাহস পেল না শিশির গম্ভীর মুখ দেখে। রূপকথা চুপ করে এক দানা করে করে মুখে দিচ্ছে। রূপকথা মন দিয়ে খেয়াল করছে। শিশিরের খাওয়া হয়ে গেছে, কিন্তু রূপকথার থাল এখনো ভরা পড়ে রয়েছে। শিশির উঠে গেল। রূপকথা শিশিরের দিকে তাকাল। শিশির বেসিনে যেয়ে হাত ধুয়ে ফিরে এল। রূপকথা তখন চুপ করে বসে আছে। শিশির রূপকথার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলে, 5 মিনিটে খাওয়া শেষ করবে তুমি? আর খেতে পারছি না। এর থেকে বেশি খেলে দম বন্ধ হয়ে আসবে আমার। রূপকথার কথা শুনে শিশিরের চোখ মুখ কুঁচকে এল। শিশির উঠে এসে রূপকথার পাশে বসে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন? ও তো কম খেলে বাঁচবে কিভাবে? বেশি খেলে বাঁচতে পারব না। ছোটবেলার থেকেই অমন করেই খাচ্ছি। চলবে।